শহুরে প্রেমিক, কখনো ভাঙা স্বপ্নের মানুষ, আবার কখনো নিঃশব্দ আবেগের এক অনন্য প্রকাশ। ছোট পর্দা আর ওটিটির দর্শকদের কাছে তিনি এক পরিচিত অনুভূতির নাম। মাইম থেকে অভিনয়, সংগ্রাম থেকে জনপ্রিয়তা, নিজের পথটা তৈরি করেছেন একেবারেই নিজের মতো করে। স্বাগতম মেরিল সিরাম সোববার নিবেদিত বিনোদন আড্ডায়। আজকের আড্ডার অতিথি জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার, আর সাথে আছি আমি সারা ফায়রুজাইমা। কেমন আছো? এই তো ভালো। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। প্রথমেই অনেক অনেক শুভকামনা। আমি ছোট পর্দার ওটিটির কথা বললাম, কিন্তু কালে ভাদ্রে একবার করে তোমাকে বড় পর্দায় দেখা যায় এবং খুব দারুণভাবে দেখা যায়। যেমন এবারের ঈদে বনলতা সেন এবং যেখানে জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাশারকে আমরা পেয়েছি। শুনি একদম এই বনলতা সেনের আদ্যপ্রান্ত কখন থেকে শুরু হওয়া, কিভাবে জড়িয়ে গেলে? হ্যাঁ। তাহলে শুরু থেকে বলি। আমার একটা কল আসলো উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে যে অডিশন দিতে হবে একটা চরিত্রে, চলে আসো। তো গেলাম। যার পর একটা চরিত্রে অডিশন দিয়ে আসলাম এবং তখন আমার প্রশ্ন ছিল ওনার কাছে এরকম যে যেই সিকোয়েন্সটা দিলেন ওইটুকু পড়ে মানে খুব ভালো লাগলো যে মানে এটা খুবই ভালো কোনো স্ক্রিপ্টের একটা অংশ। তো আমি বলছিলাম যে চরিত্রটা যে একটা সিকোয়েন্স পড়ে করবো ভাইয়া, এটা চরিত্রটার আগে পড়ে যদি একটু পড়তে পারতাম কিছু সিকোয়েন্স, তাহলে বুঝতে পারতাম আসলে চরিত্রটা কেমন। উনি বললো যে কিচ্ছু লাগবে না, ইভেন ওই চরিত্রের নাম লেখা ছিল না, বলতো যে এই অংশটা তোমার প্রশ্ন বা কথা, এই অংশটা আরেকজনের, সো এইগুলো করে এখান থেকে কেউ দিচ্ছে। তো তখনও বলছিলাম যে এটা তো একদম অন্ধকারে ঢিল দেওয়ার মতো, যদি আরেকটু পরে দিতে পারতাম। তো জোভাই বললো যে দরকার নাই, তুমি এই অন্ধকারে ঢিল দিয়ে যাও, হ্যাঁ তুমি এই সংলাপটা পড়ে তোমার যা মনে হয় তাই করো, ওইটা দেখে আমি বুঝে নেবো একটা কিছু। ওকে এরকম দিয়ে আসলাম। তার অনেকদিন পর আবার ডাকলো অডিশনে, যা আবার আসো একটা অডিশন দিয়ে যাও। কোন সালের কথা? এটা 2022 সাল মেবি বা 23 সাল এরকম, বা 23 এরকম। আমি বাসের শেষ দিকে, হ্যাঁ 22-এর শেষ দিকে। তো তখন আবার গেলাম, আবার যাওয়ার পর আবার অডিশন নিল, আবার একই রিকোয়েস্ট করলাম যে ভাই আমি ঠিকঠাক মনে দিতে পারছি না, আমাকে একটু দেন, একটু স্ক্রিপ্ট পড়ি কিছুটা তারপর অডিশন দিই। বলছেন না, আমার যেটা বোঝার আমি বুঝে নিচ্ছি, যাও আমি তোমাকে জানাবো। তার বেশ কিছুদিন পর হঠাৎ ফোন করলেন উনি, বললেন যে বাসার তুমি জীবনানন্দ দাশ করবা। আচ্ছা। আমি বললাম মানে 3-4 সেকেন্ডের জন্য ব্ল্যাঙ্ক ছিলাম, কারণ আমি জানি উনি বনলতা সেন বানাচ্ছেন, বনলতা সেনের তো জীবনানন্দ দাশ থাকবেন, এটাই স্বাভাবিক, এবং ওই চরিত্র। তারপরেও আমার কনফিউশন, আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে জীবনানন্দ দাশ কি মানে কোনো এক চরিত্র নাকি কবি জীবনানন্দ দাশ? তো উনি বললেন কবি জীবনানন্দ দাশ। আচ্ছা। তখনও আবার হ্যাঁকে ভাবছি যে আসলে কোন দিক থেকে আমাকে ওনার এটা মনে হলো, মানে যেহেতু জীবনানন্দ দাশের অনেকটা জায়গায় মানে পিরিয়ডিক্যালি হবে, ওই জায়গায় ওনার লুক ওয়াইজ মিলার একটা ব্যাপার থাকে, নানা কিছু। তো আমি ওনাকে একটা প্রশ্ন করার পর উনি বললো যে তুমি আসো, আমরা বসি, ব্যাপারটা ক্লিয়ার হবে। তো গেলাম, যাওয়ার পর উনি আমাকে একটা ছবি দেখালেন যে এই পাশে জীবনানন্দ দাশ, এই পাশে আমি, আমাকে উনি ওনার মতো করে আঁকলেন আর কি। চুল কম, গাল দুটো একটু ভারী। তো ওটা দেখার পর তো আমি একটু অবাক যে এইভাবে আপনি কি কখন মিল ভাবলেন। খুঁজে পাওয়া হ্যাঁ, গেল নিজেই না? দেখছি যে না, অল্প কিছু চেষ্টা করলে তো তাহলে কাছাকাছি আসা সম্ভব, মানে চুল ফেলে দিলে এই। তো তারপর স্ক্রিপ্ট নিয়ে কথা বলা, তারপর স্ক্রিপ্ট যখন পড়লাম পুরোটা, আমার মনে হলো যে এটা আমি করতে চাই, এবং আমি লাকি যে আমাকে আসলে উজ্জ্বল ভাই এই প্রজেক্টে নিলেন। তারপর উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে জীবনানন্দ দাশ নিয়ে আরও অনেক বেশি জানা, ওনার রিসার্চ তো অনেক, তো ওনার লাইফস্টাইল, উনি কখন কোন কবিতা আসলে নিয়ে আসছেন, তো পাঠক মহলে উনি কেমন ছিলেন, লেখক মহলে ওনার অবস্থান কি ছিল তখন, আর ওনার ব্যক্তি জীবনে আসলে কি চলছে, তার সংসার কেমন চলছে, তার চাকরি জীবন কেমন চলছে, তার ভিতর মানে দিয়ে তার মোটামুটি একটা রিসার্চ তো করা যেটাকে সবই আর বলে। কি, যতটুকু জানা যায় সব আমাকে জানালেন। আর আমার তো ওনার কবিতা পড়ে এক ধরনের, ওনার প্রতি এক ধরনের ধারণা ছিল, সেই ধারণা যে খুব পরিষ্কার তা না, ব্যাপক বিস্ময়কর উনি আমার কাছে। তো এই সব মিলে এবং কবিতার যেই পড়ে যে ধরনের মানে ওনাকে ভাবতাম যে একজন মানুষ এই ব্যাপারটাকে এইভাবে ভাবতে পারলেন, আর উনি কি করে এই প্রতিটা কবিতায় এত এত উপমা, এত এত উপমার ভিতর দিয়ে এত চমৎকারভাবে একটা বিষয়কে বলে যান। খুব ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করেন, গুছানো। সেই ক্ষেত্রে আমি বলবো যে নির্মাতার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? কারণ না এই
প্রজেক্টের কাজ কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে এবং একটু ডিলেও দেখা গেছে। তো সেই জায়গাতে কোনো মনোমালিন্য বা একটা থাকে না, যেহেতু একটা একটা চরিত্র হয়ে উঠতে গেলে কথাতেই আসছিল যে চুল ফেলে দেওয়া বা একটু ওয়েট গেইন করা, এই বিষয়গুলো একটা তো অনেকদিন চরিত্র ধারণ করতে হয়। তো এটা ছিল আমাদের বলি এটুক যে আমাদের রিহার্সাল ছিল 3 মাস। তারপর আমাদের 1.5 মাস শ্যুট হওয়ার কথা। তো 1.5 মাস শ্যুট মানে শ্যুটে যাওয়ার পর মনে হলো যে এটা আসলে 1.5 মাসের শ্যুট না, আরও সময় লাগবে, কিন্তু এটা ধীরে ধীরে 1 বছর প্লাস গড়ালো। তো সেক্ষেত্রে যে জটিলতাগুলো আসছিল সেগুলো হচ্ছে যে আমরা একটা লোকেশন নিলাম, সেই লোকেশনটায় দেখা গেল যে প্রশাসনিক কোনো কাজ পড়ে গেল, ফলে আমরা আর শ্যুট করতে পারছি না। তখন আবার আবেদন করা, আবার ওয়েট করা কবে এটার অনুমতি পাবো আমরা। তাছাড়া ছিল যে উজ্জ্বল ভাই খুবই খুঁতখুঁতে মানুষ, সেই আর্টের যাবতীয় সব কিছু রেডি করার পর তার কাছে এখন মনে হচ্ছে যে না, আমি আসলে যথাযথ করতে পারিনি, আমি যেরকম চিন্তা করছি এরকমটা ঘটছে না। তো আবার বাদ, শুটিং ব্যাকআপ, আবার উনি আর্টের জিনিসপত্র সব অ্যারেঞ্জ করবেন, তারপরে শ্যুট হবে। তো আবার অপেক্ষা করা, বিরক্তি একটু লাগতো যে আমি চুলটা কাটার পর কেন এই ডিসিশন, এরকম হতো আর কি। বাট এটা স্বাভাবিক, মানে চুল ছাড়া বাইরে বের হওয়াটাও একটু মুশকিল ছিল। প্লাস সাথে তো আরো অনেকে কাজ অবাক হতো যে থাকে। কেন এটা কোন ধরনের কাটিং বা এরকম বলতো, আমি তো বলতাম না যে বনলতা সেন করছি। তো অনেক বন্ধুরা জিজ্ঞেস করতো যে কি চুলের অবস্থায় কেন সামনে দিয়ে এটা কেটে, এটা কি কোন স্টাইল। আমি তখন তাদেরকে বলতাম এটা একটা স্টাইল, এটা আমি সামনে আনার চেষ্টা করছি, এরকম বলতাম আর কি। না আসলে এত দারুণ, আমি বলছিলাম কিন্তু আসার পরপরই যে আমি দেখে ট্রেলারে দেখে আবার আচ্ছা আমি কি খায়রুল বাশারকে দেখলাম এখানে, মানে এটাও কিন্তু একটা আমার বলবো যে অফকোর্স চরিত্রে ঢোকারই একটা দিক না, যে আসল পরিচয়টা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওই লুকটা আসার পর তারপর আমরা ওই ওনার মতো একটু আদলে যখন আসলাম, আমি তখন নিজেরই একটা ঘোরের মধ্যে থাকা এবং ঘোর কাজ করছিল। আর স্ক্রিপ্টটা খুবই আসলে মানে গবেষণার ফল আসলেই। আপনি যেটা বলছিলেন যে ওনার অনেক সময় নিয়ে স্ক্রিপ্ট করা বা এই, যেমন আমি একটা প্রশ্নের মুখোমুখি হচ্ছিলাম এরকম যে হয়েছিলাম এরকম যে মাসুদ হাসান উজ্জ্বল তো খুবই অলস প্রকৃতির ডিরেক্টর, তো ওনার সাথে কাজ করতে গিয়ে বা কাজের প্রতি ওনার যে অলসতা, সেই ব্যাপারটাকে কিভাবে দেখেন। তো তখন ওনাকে বলছিলাম যে আমার কাছে তো উনি বিস্ময়কর। 8 বছর যাবৎ যে স্ক্রিপ্টটা উনি তৈরি করলেন, আমার কাছে মনে হয় যে আমার জন্য এটা আরও বেশি সময়েরও দরকার হতে পারতো। তো 8 বছরে যে উনি যেই স্ক্রিপ্টটা তৈরি করলেন, এটা আমার পড়ার পর মনে হলো যে এটা 8 বছরই দরকার এটার জন্য। এখন উনি যদি সমাধানে আসতে না পারেন, আরও তো 4 বছর উনি নিতে পারতেন, ওনার তো সমাধানে আসতে হবে। তো তাহলে একজন মানুষ অলস হলে কিভাবে এই ধরনের রিসার্চ করতে পারে। আর সিনেমাটা শুরু করে উনি শেষও করলেন, এবং সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা, এবং সেখানে মুন্সিয়ানা দেখা যাবে তার। তাহলে একজন অলস হলে মাসুদ আমি হাসান এখানে উজ্জ্বল একটু কেন কথা নিজেকে জেনে আলাদা নিয়ে করতে বলবো যে পারলেন? আসলে অলস না, আমি বলবো যে এটা হচ্ছে তার নিখুঁত ভাবে কাজের প্রক্রিয়া এবং খুব ভালো লাগলো এই যে ডিরেক্টরের প্রতি যে ও আর্টিস্টের একটা বিশ্বাস, এবং আর্টিস্ট ডিরেক্টরেরও আর্টিস্টের প্রতি সেই বিশ্বাসটা যখন থাকে তখন আসলে আমরা কাজটা দেখতে পাই। আরো অনেক গল্প করব, একটা ব্রেক নিয়ে নিই। দর্শক, মেরিল সিরাম সোপবার নিবেদিত বিনোদন আড্ডা থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, থাকুন চ্যানেল ওয়ানের সাথে। স্বাগত মেরিল সিরাম সোপবার নিবেদিত বিনোদন আড্ডায়। লম্বা একটা সময় ধরে বনলতা সেন নিয়ে আড্ডা চললো, আরও শুনবো শেষ দিকে, যেহেতু এখনো দর্শক প্রতিক্রিয়ার মাঝে আছি আমরা, আসলে এটা থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসছে। কিন্তু একটু অন্যান্য কাজ নিয়ে জানতে চাই, ছোট পর্দা, মাইম। আমার মনে হয় আগে ছোট পর্দাটা শুনতে চাই একটু, যে আসলে কেমন ব্যস্ততা যাচ্ছে। আমার তো মনে হয় আমি ইউটিউব খুললেই দেখি খায়রুল বাশার। ছোট পর্দায় ব্যস্ততাটাই বেশি আমার। আমি দেখা যায় যে কাজ করছি, যতটুকু আমার সুযোগ আসছে সেই সুযোগ অনুযায়ী যাতে আপনার যথাযথ কাজটা করতে পারি, চেষ্টাটা চলছে। আমার মনে হয় যে এর চাইতেও যথাযথ কাজ আমাদের ছোট পর্দায় আসা উচিত, এবং সামটাইমস হয়, সবসময় যে সুযোগ হয়ে ওঠে তা না। তো আমাদের খুবই বলা যায় যে যদি বলি যে একটু অভাব বোধ করি, সেটা হচ্ছে স্ক্রিপ্টের, রাইটারের এবং ডিরেক্টরও আসলে। তো নাটকে এখন যারা ডিরেকশন দিচ্ছেন ওনারা একটা ফরম্যাটে কাজ করে যাচ্ছেন। তো আমাদের নাটকে আরও অনেক আমাদের পছন্দের ডিরেক্টররা ছিলেন, ওনারা তো এখন ওটিটির কাজ বা সিনেমায় ব্যস্ত, এরকম সময়ই যাচ্ছে ওনাদের। তো নাটকে আরও ভালো কিছুজনকে আশা করি, এবং ভিন্নতা আশা করি। এটা এক ধরনের অল্প বিস্তর হতাশা বলাই যায় যে আছে। তো নিজের মতো চেষ্টা করে যাচ্ছি। এখন
ওটিটি এবং এর বাইরের যে প্রোডাকশনগুলো হয় এখানে কি কাজের কোনো ডিফারেন্স পাওয়া যায় প্রোডাকশনের ক্ষেত্রে? না, অবশ্যই তো কাজের ক্ষেত্রে পার্থক্য থাকবে, কারণ ওটির কাজগুলো এবং আমাদের যে ছোট গল্পগুলো করা হয় নাটকের জন্য সেগুলোর পার্থক্য এটাই। প্রথম পার্থক্যই হচ্ছে ওইটা খুবই ব্যক্তি নিয়ে একটা কাজ হয়, একটা ইস্যু ধরে সেটার বেশ ভালো ডিটেল থাকে। আর নাটকের যে 50 মিনিটের একটা নাটক সেখানে হয়তো সেটা থাকে না, এবং নাটক সেরকম হওয়ারও কথা না। নাটকও ছোট্ট একটা ইস্যু নিয়ে এবং সেটার শুরু এবং এটার একটা পরিণতির দিকে যাবে, এরকমই হওয়ার কথা। তো দর্শক হিসেবেই বলছি এটা, তো এই পার্থক্যটা আমার খুব চোখে পড়ে। আর ওটিটির কাজ অবশ্যই ভালো হওয়া উচিত এবং ভালো হয়। আমরা অনেক কাজ ওটিটি মারফত পেলাম, লাইক তাকদির, কারাগার, মহানগর, এরকম অনুলৌকিক, তারপর নিখোঁজ, এরকম বেশ কিছু চমৎকার কাজ আমাদের আসছে। তো সেই কাজগুলো ওই ওটিটি আশায় হয়তো আসছে। সো আমি তো বলতেই চাই যে ওটিটি আশায় আমাদের জন্য বড় একটা Blessings সুযোগ বটে। আসছে কিন্তু আমার ভালো মনে কিছু হয় করার। যদি আমি একটু ঘুরাই জিজ্ঞেস করি, যদি এখন সিরিজের নাম বলতে বলি তাহলে কোন নামটা সবার আগে মাথায় আসে? আমি সিরিজের কথা বললে মহানগর মাথায় আসে, আমার মাথায় কিন্তু এখন আমি যদি ওটিটির বাইরে বলি, নিখোঁজ আসে, আমি নিজের করা, এরকম। আর আরেকটা হচ্ছে ওটিটির বাইরে যদি ছোট পর্দার বাইরে কথা বলি আমরা, তাহলে এটা আমাদেরই গল্প। এক্স্যাক্টলি আমি এটাই শুনতে চাচ্ছিলাম, কারণ মানে অনেক দিন পরে মনে হয় ছোট পর্দার এটা একটা হাইপ ক্রিয়েট করলো। আমি ওটিটিকে এর মধ্যে ধরবো না, ওটিটির বাইরে এসে অনেক দিন পরে একটা দারুণ হাইপ ক্রিয়েট করলো। আমি আসলে অনেক দিন থেকে এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কথা বলার মানুষ পাচ্ছিলাম না। এটা নিয়ে কিন্তু আলোচনা এবং সমালোচনা উভয়ই আছে। যারা দেশের বাইরের ড্রামাগুলো ফলো করে এটা কিন্তু অনেকটা ইন্সপায়ার্ড, আবার কিছু জায়গায় যে একটু মোড়ও ঘুরে গেছে। যখন শুরু করলেন তখন কি জানতেন যে এটা কতটুকু ইন্সপায়ার্ড, বা ওই যেটা থেকে ইন্সপায়ার্ড সেটা দেখা হয়েছিল কিনা? না, ওটা আমার দেখা হয় নাই। আমি এটা যে ইন্সপায়ার্ড এটা আমি জানতাম। আমাদের ডিরেক্টর মোস্তফা কামাল রাজ ভাই, উনি এটা বললেনই যে এটা হচ্ছে, এটা থেকে আমি ইন্সপায়ার্ড, আমি এরকম একটা ধারাবাহিক করতে চাই। বাট আমাদের যেই পরিস্থিতি, আমাদের যেই পরিবার, আমাদের পরিবারের এবং আমাদের স্বজনদের সাথে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আসলে আমি তুলে ধরতে চাই। এতটা মানে এক্সপেকটেশন ছিল না আমাদের যে এইভাবে পরিবারের মানুষদের কাছে পৌঁছাবে। তো আমাদের মনে হয় যে প্রতিটা এপিসোডই আপনার একদিনে 10 মিলিয়ন হয়ে যেত, বা প্রায়গুলি হচ্ছে 20 মিলিয়ন। ওয়েট করছিল। ইনফ্যাক্ট আমার মনে হয় আমার এখানে কনফেশনেরও একটা জায়গা, মানে স্পেশালি রাজ ভাই আমার খুবই পছন্দের একজন মানুষ। আর তা আমি শুরুর দিকে দেখি নাই যে আমার পাকিস্তান এটা আবার দুইবার করে দেখা, স্যার একই জিনিস আর দেখবো না। কিন্তু দেখা শুরু করার পর আসলে আমিও থামতে পারিনি, কারণ আসলে এটা আমাদের গল্প করে একেবারে বাংলাদেশের প্রেক্ষিতে অনেকটা ইন্সপায়ার, অনেক জায়গাতে মনে হচ্ছে এরকম ওই জিনিসটা আসে। বাট দারুণ দারুণ। তো বাট ওই যেটা বলতে যাচ্ছিলাম যে ভিউয়ের কথা বলছিলাম 10 বা 20 মিলিয়ন, এটা বলছিলাম এই কারণে যে এটা আদতে আসলে, কিন্তু এটার ভিউয়ার আরো অনেক বেশি, কারণ ওই ফ্যামিলির 4-5 জন বসে দেখে, মিনিমাম 4 জন করে বললেও এটা অনেক। এবং এই গল্প দিয়ে আমার যেটা মনে হয় যে আমি তো সব পরিবারের ছোট ছেলে, এক, দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে বাবা মায়ের বয়সের যারা আছেন ওনাদের কাছেও পরিচিত, দাদু দাদার বয়সের কাছেও পরিচিত, এবং আমাদের যারা ওই ভাগ্নে ভাগ্নি ভাতিজা ভাতিজি বয়সের যারা, তাদের কাছেও পরিচিত। বাচ্চারা এমন অনেক ফুটেজ আসছে আমার কাছে যে বাচ্চারা খায় না এই নাটকের গান না ছাড়লে। হ্যাঁ, আবার এই কখন 12টা বাজবে এর জন্য বাচ্চারা অপেক্ষা করে, অনেকটা আলিফ লায়লার মতো, যে আমরা ছোটবেলায় যেরকম আলিফ লায়লার জন্য কারেন্ট চলে গেলে একেলাকে চলে যেতাম। হ্যাঁ, এরকম বাচ্চাদের একটা অভ্যস্ততা তৈরি হয়ে গেল এটার সাথে, কারণ ফ্যামিলির সবাই দেখে, তারাও দেখে, এবং ফ্যামিলির মানুষের চাইতেও, মানে অন্যদের চাইতেও বাচ্চাদের আগ্রহ অনেক বেশি। ইভেন এই প্রজেক্টের শেষে বা এই প্রজেক্ট চলাকালীন টাইমেও বিভিন্ন জায়গায় শ্যুট করতে যাই আমরা, বাচ্চারা আসে ছবি তুলতে, এবং বাবা মা নিয়ে আসে যে নিয়ে চলে যাচ্ছিলাম, ডিস্টার্ব করবো না, তো কান্না করছে যে আপনার সাথে একটা ছবি তুলবে। তো এই বিষয়টা আসলে অনেক বড় পাওয়া। এই যুগের একটা জনপ্রিয় বা এই যুগের এই নাটকটা মনে হয় থেকে যাবে এরকম একটা নাটক। এটা তো খুবই রেয়ার যে কোনো কাজ দিয়ে এরকম 3 প্রজন্মের মানুষের কাছে আসলে ভালোবাসা পাওয়া, স্নেহ পাওয়া, বা আসলে প্রতিটা চরিত্রই সেভাবেই গুরুত্ব পেয়েছে। আরেকটু শুনবো আমরা, ব্রেকে যেতে হবে আমাকে, তবে ব্রেক থেকে এসে মাইম নিয়ে শুনবো, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শুনবো। দর্শক, মেরিল সিরাম সোপার নিবেদিত বিনোদন আড্ডায় নিচ্ছে আরো একটা বিরতি, থাকুন চ্যানেল ওয়ানের সাথে। মেরিল সিরাম সোপার নিবেদিত বিনোদন আড্ডায় স্বাগত জানাচ্ছি আরো একবার। যেটা বলছিলাম ব্রেকে যাওয়ার আগে, আমি একটু মাইম নিয়ে শুনতে চাই। মূকাভিনয়ের যে ব্যাপারটা, প্রথম এই আর্ট ফর্ম সম্পর্কে আমার জানা ছিল না। তো তখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি, আর ভাই থাকেন আমার বড় ভাই মহসিন হলে। তো প্রায় ক্যাম্পাসে আসা হতো,
একদিন দেখি যে ডাকসুর সামনে কেউ একজন মূকাভিনয় করছে, তো এটাকে যে মূকাভিনয় বলে বা মাইম বলে আমি জানতাম না। তো পরবর্তী বছর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হই, তখন ওনার সাথে আমার বন্ধু সবাই পরিচয়। আচ্ছা। আমার কেন যেন মনে হচ্ছিল যে এই মানুষটাই। তখন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি কি ওই ডাকসুর এখানে মানে কিছু একটা করছিলেন? তখন উনি বলে যে এটা হচ্ছে মাইম, মূকাভিনয়, আঙ্গিক অভিনয়। তো তখন বললাম যে আমি তো খুবই আগ্রহী মূকাভিনয় শিখতে। বলতেছে কেন? আমি বললাম যে আমি ওইখানে প্রায় 30 থেকে 35 মিনিট দাঁড়ানো ছিলাম, কিন্তু আমার কাছে মনে হলো যে আমি 3 মিনিট দাঁড়ানো ছিলাম। তো এটা তো বিশাল একটা পাওয়ার যে এতটা তখনও আমাকে তো অভিনয়ের সাথে যুক্ত না যুক্ত না, যে তখন আমার কাছে মনে হলো যে এটা তো এই আর্ট ফর্ম তো অনেক বড় পাওয়ার, যে আমাকে একদম আপনার মাঝেই ডুবিয়ে রাখলো। এবং আমি পরবর্তীতে যখন ঘড়ি দেখলাম যে আমি এইখানে প্রায় 35-40 মিনিটের মতো দাঁড়ানো ছিলাম, তো আমার কাছে মনে হচ্ছিল 3-4 মিনিট, এতটাই আমি ডুবেছিলাম। তো আমি এটা শিখতে চাই। তখন উনি বললো যে আসলে একা করে শিখাবো, সমস্যা নাই। তখন আমি বললাম তাহলে একটা সংগঠন করে ফেলি, চলেন। তো উনি বললো যে আমিও ভাবছি এরকম করব, এখন কিভাবে করে আমি শুরু করি হয়ে যাবে। তারপর আমরা ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন শুরু করা, তখন আমি তার ছিলাম মানে মীর লোকমান এটা ভাই। একটা বিশাল ব্যাপার যে খায়রুল বাসার হাত ধরেই শুরু। না, মীর লোকমান ভাই হচ্ছে আমার হ্যাঁ, গুরু। দুজন তো মিলে আর কি। হ্যাঁ, দুজন, এবং তার সাথে শাওন ভাই ছিলেন, আর ছিলেন আরিফ ভাই সূর্য সেন হলের। এই 4 জন মিলে আমরা সংগঠনটা শুরু করি, সদস্য আহ্বান করি, তারপর ধীরে ধীরে করা। আর সদস্য যে পর্যন্ত আমরা নেওয়া হয় নাই, তখন পর্যন্ত আমরা 4 জন মিলে প্র্যাকটিস করতাম, করতাম। ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে জানতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনা তো আসলে হাতে থাকে না, শুধু স্বপ্ন দেখতে পারি, আশা রাখতে পারি, এবং খুবই পজিটিভ থাকি যে ভালো কিছু হবে। এটা আমার ছোটবেলা থেকেই। তো ভালো কিছু হবে এই প্রত্যাশাই রাখি, ঠিকঠাক আর কিছু পেলে এই করা যে হবে। ছোট পর্দায় কাজ করা হচ্ছে, বড় পর্দায় কাজ করা হচ্ছে, ওটিটিতে কি চিন্তা ভাবনা যে তিনটাতে এরকম সমানে কাজ চলবে, নাকি একটা সময় যে কোনো যেখানে একদিকে ব্যস্ততা বাড়তে থাকবে সেখানেই কাজ হবে, এটা স্রেফ কথা। আর সব জায়গায় আমি অভিনয় করার সুযোগ পাচ্ছি, আমি অভিনয়টাই করতে চাই। খায়রুল বাশারের ভয়েসটা শুনলে খুব ভারী মনে হয়, যেন একদম কবি কবি একটা ব্যাপার আছে, এবং কবি চরিত্র। কখনো কি কবিতা করা হয়েছে? এটা ঠিক আবৃত্তি করা হয় না, বাট আমি ওই যে মাঝে মাঝেই এটা তো আপনারা বলবেন যে আবৃত্তি, কিন্তু আমি আসলে ওই কবিতাগুলো পড়ে ভালো লেগে গেলে তখন আমি একটু পড়ার চেষ্টা করি। ইটস লাইক সংলাপের চর্চার মতো আর কি, বা সংলাপ পাঠ করার মতো, যে এটা সংলাপ হিসেবে নিজের বক্তব্য হিসেবে বলার ট্রাই করি আর কি। তো সেটাই অনেকের পছন্দ হয়। ব্যক্তিগত প্রসঙ্গে চলে যাই, বিয়ের দাওয়াত কবে পাবো, বিয়ে কবে খাবো? এটা তো জন্ম মৃত্যু বিবাহ উনি কিন্তু নির্ধারণ নিজের করে চেষ্টা দেন। করতে হবে। আমার আপাতত কোনো রকম চেষ্টা নাই। উপরআল্লাহ বলেছেন যে আর কি নিজের ইচ্ছা থাকলে তারপরে উনি। আপাতত কোনো রকম চেষ্টা নাই আমার, বিয়ের শাদীর চিন্তা ভাবনাতে নাই। একেবারে না, প্রেম এরকম চিন্তা ভাবনাও নাই। এটা একটু বেশি বেশি না, হয়ে গেল। ভালো লাগে, কাউকে কাউকে হয়তো ভালো লাগে, বাট এটা বলার সাহসও আমার নাই, বা ওইটা তাই আবার একরকম আমার কাছে এখন খায়রুল বাশার বিড়ম্বনা। বললে তো এমনি মেয়ে রাজি হয়ে যাবে। জানি না, আমি ওই এতে যেতে পারছি না। আমি আমার মতো একটা আবহে বলয়ে ঠিকঠাক এটার আছি মনে কারণটা হচ্ছে। কি? হঠাৎ এরকম প্রেম থেকে খুব দূরে দূরে? হঠাৎ না, এটা বেশ কিছুদিন যাবতই আমার মনে হয় যে আমি প্রস্তুত না প্রেমের জন্য। এটা কি কোনো বিরহ চলছে নাকি না, বিরহ চলছে না, একদমই বিরহ নিজেকে চলছে না। প্রস্তুত করার একটা? নিজের মতো নিজে ঠিকঠাক আছি মনে হচ্ছে, যে ওকে আমি আমার কাজ নিয়ে ব্যস্ত, কাজ শেষে আমি আমার মতো বিশ্রাম নিতে পারি, আমার যদি ইচ্ছা একটা সিনেমা দেখতে পারি, আমার যদি ইচ্ছা একটা কবিতা পড়তে পারি, ইটস প্রস্তাব গুড। নিশ্চয়ই পাওয়া হয় প্রেমের। না, আমার মানে অভিনয়ে আসার পর ব্যস্ততাটা এমন একটা জায়গায় এখন যে এই নিয়ে প্রেমের চিন্তা প্রস্তাব ভাবনা, পাওয়ার টাইম নাই। মানে আমার কোথাও আড্ডা নাই, কোথাও আচ্ছা, যাওয়া আচ্ছা। হয় না। তো কারোর সাথে যে নতুন করে দেখা হওয়া, পরিচয় হওয়া, এটার সম্ভাবনা খুব কম। আমিও সেই সম্ভাবনাটাকে আসলে একটা সীমার মধ্যে রাখছি। ওই কাজ শেষে আমি আমার মতো থাকি, কোথাও আর যাওয়া, আড্ডা এগুলো একটু কমই হয় আমার। ঠিক আছে, আমরা আশা করছি সিনেমাটা ভালো যাবে, এবং এরপর আমরা খুব শীঘ্রই এইদিকেও আরেকটু খবর পাবো। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, এরই সাথে বিদায় নিতে হচ্ছে মেরিল সিরাম সোববার নিবেদিত তারকার আড্ডা থেকে। এই ছিল আজকের আয়োজনে। আবারও দেখা হবে নতুন কোন অতিথিকে সাথে নিয়ে, নতুন গল্প আর নতুন আড্ডায়। ভালো থাকুন, আর বিনোদনের সব আপডেট জানতে চোখ রাখুন চ্যানেল ওয়ানের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল।